সুপ্রভাত বন্ধুরা। আজ 9 ফেব্রুয়ারি সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নেতা ও প্রাক্তন আওয়ামী লীগ মন্ত্রী রমেশচন্দ্র সেন শনিবার জেল হেফাজতে অসুস্থ হয়ে মারা গেলেন। তাঁর মৃত্যু নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে অন্তর্বর্তী শাসন ব্যবস্থায় আওয়ামী লীগ প্রাক্তন লীগ নেতা ও প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে তাই নিয়ে। বাংলাদেশের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী এবং 5 বারের সাংসদ রমেশচন্দ্র সেন সর্বশেষ 2024 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন। শনিবার সকাল 9:10 নাগাদ তাকে দিনাজপুর জেলা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সকাল 9:29 তাকে মৃত ঘোষণা করা হয়। 2024 সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতার পর তাঁর সম্পত্তিতে হামলা হয়। 16 আগস্ট গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরদিন দিনাজপুর জেলে স্থানান্তর করা হয়। জেফ্রি এপস্টেইনের নাম উচ্চারিত হলে প্রথমেই মনে পড়ে এক ভয়ঙ্কর অপরাধীর কথা, কিন্তু ধীরে ধীরে সামনে আসে আরও গভীর ও অস্বস্তিকর এক বাস্তবতা, যেখানে যৌন অপরাধ, অডেল অর্থ, রাষ্ট্রক্ষমতা ও আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য সুতোগুলো একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত নথিপত্র দেখা যাচ্ছে জেফ্রি এপস্টেইন সংযুক্ত আরব আমিরাতে কাতার আক্রমণের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে জানতেন। এছাড়া ইউরো মুদ্রাকে ধসের হাত থেকে রক্ষায় যে উদ্ধার প্যাকেজ নেওয়া হয়েছিল সেটি কার্যকর হওয়ার আগেই বিষয়টি নিয়ে অবগত ছিলেন এপস্টেইন। এমনকি ধারণা করা হয় 2016 সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের আগে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে রাশিয়া সতর্ক করেছিল বলেও তার কাছে তথ্য ছিল। 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগারে রহস্যজনকভাবে মারা যাওয়া এই যৌন অপরাধীর কথোপকথনের এই সব টুকরো টুকরো তথ্য আজ নতুন করে একটি বড় প্রশ্ন সামনে আনছে। প্রশ্নটি হলো, জেফ্রি এপস্টেইনের সঙ্গে কি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক ছিল? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে ইরানে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকারের অংশ বিশেষ তারা সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। আরাগাচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায় তাহলে আমরা আমেরিকার মূল ভূখণ্ডে হামলা করব না, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে আঘাত হানব। ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পরই তেহরানের তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে দেশটির তেল পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তবে এই পদক্ষেপ ওমানে আলোচনার সঙ্গে সম্পৃক্ত কিনা তা জানানো হয়নি। লিবিয়ায় প্রয়াত রাষ্ট্রপ্রধান গাদ্দাফির পুত্র সইফ আল ইসলাম গাদ্দাফির জানাজা ও দাফনে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। গত 3রা জানুয়ারি সাইফকে গুলি করে হত্যা করা হয়। শুক্রবার লিবিয়ার বানি ওয়ালিদ শহরে তার দাফন সম্পন্ন হলো। জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন। জনসমক্ষে ওই সাক্ষ্য প্রচারের আহ্বান জানিয়েছেন এই দম্পতি। রিপাবলিকানরা যাতে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেই জন্যই এই আহ্বান জানানো হয় বলে জানানো হয়েছে। আসছি দেশের খবরে। ছত্তিশগড়ের গড়িয়াবান্ধ জেলায় মাওবাদীদের সংগঠিত শক্তির ওপর বড়সড় আঘাত হানল নিরাপত্তা বাহিনী। উড়িষ্যা সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকায় টানা 36 ঘন্টার তল্লাশি অভিযানে 6টি পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই সব জায়গা দীর্ঘদিন ধরেই মাওবাদীদের অস্ত্র মজুত ও নির্মাণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
নতুন বছরের প্রথম মাসেই ফের শ্বাসকষ্টে রাজধানী ও তার আশেপাশের শহর। জানুয়ারি মাসে দেশের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় শীর্ষ 5-এই রয়েছে দিল্লি এনসিআরের শহরগুলি। বায়ু দূষণের নিরিখে তালিকার 1 নম্বরে গাজিয়াবাদ, দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। পরিবেশ গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর পরিসংখ্যানে ধরা পড়েছে এই উদ্বেগজনক ছবি। এশিয়ার ধনীতম পুরসভা মুম্বাইয়ের মেয়র পদে বসতে চলেছেন বিজেপির ঋতু তাউরে। টানা 25 বছর পর এই প্রথম শিবসেনার হাতছাড়া হলো দেশের বাণিজ্য রাজধানীর এই গুরুত্বপূর্ণ পুরপ্রধানের পদ। ঘাটকোপার এলাকার কর্পোরেট বা কাউন্সিলর ঋতু তাউরে এর আগে বৃহৎ মুম্বাই পুরসভার শিক্ষা কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার বিজেপি নেতা অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। শহরের ডেপুটি মেয়র হচ্ছেন শিবসেনা সঞ্জয় শঙ্কর ঘারি। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার নির্দেশ দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। একই সঙ্গে জানালেন, ভাষা শুনেই অনুপ্রবেশকারীদের ধরে ফেলে আরএসএস কর্মীরা। সেইভাবেই অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দিলেন সংঘ প্রধান। রবিবার মুম্বাইয়ের সংঘের 100 বছর পূর্তি অনুষ্ঠানে এই কথা বলেছেন ভাগবত। দেশের বিভিন্ন শহরে 1 বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে আরএসএস। সেখানে সমাজের নানা স্তরের লোকদের ডাকা হচ্ছে। তেমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার। মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্র জগতের বহু তারকা সেখানে উপস্থিত ছিলেন। রবিবার সেখানে প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। ভাগবত জবাব দেন বিভিন্ন বিষয়ে। আসাম রাজ্য বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে দাড়িওয়ালা 2 মুসলিম ব্যক্তির দিকে রাইফেল তাক করে আছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তাদের মধ্যে একজনের মুখাবয়া প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের আদলে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক শট। পাশাপাশি ভিডিওর মধ্যে ভেসে উঠছিল বিদেশি মুক্ত আসাম, তোমাদের জন্য দয়া নেই, পাকিস্তান গেলে না কেন, বাংলাদেশিদের জন্য কোনো ক্ষমা নেই, এমন সব উস্কানিমূলক বার্তা। বিরোধীদের অভিযোগ, এই ধরনের কন্টেন্ট সমাজে ভয় এবং বিদ্বেষ ছড়ানোর ভয়ঙ্কর প্রবণতা তৈরি করছে। 2024 সালে বিজেপির 24 বছরের শাসন টলিয়ে দিয়ে উড়িষ্যায় ক্ষমতায় এসেছিল বিজেপি। বিধানসভায় 147 আসনের মধ্যে বিজেপি পায় 78টি এবং বিজেডি পায় 51। কিন্তু লোকসভায় 21টির মধ্যে বিজেপি 20টি, বিজেডি 1টি আসন পায়। ফলাফল নিয়ে প্রথম কেউ কোনো প্রশ্ন তোলেননি। মানুষ ভেবেছিলেন গণতান্ত্রিক ব্যবস্থায় হার জিত স্বাভাবিক। কিন্তু বিষয়টি যে আদৌ স্বাভাবিক ছিল না, ডিসেম্বরের শেষে তা খানিকটা বুঝতে পারে পূর্বতন শাসক দল বিজেডি। তারা বড় রকম ভোট কারচুপির সন্ধান পায় এবং বুঝতে পারে সবটাই হয়েছে নির্বাচন কমিশনের উদ্যোগে। এটা তাদের অভিযোগ। তারা তথ্য প্রমাণ সহ কমিশনের কাছে 2024 ডিসেম্বরে অভিযোগ দায়ের করে, কিন্তু কমিশন সেই অভিযোগের কোনো জবাব আজ পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করেনি। এখন রাজ্যের খবর। প্রশাসনের দীর্ঘদিনের চরম উদাসীনতার খেসারত দিতে হলো সাধারণ মানুষকে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় মুজনাই নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুটি রবিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। একটি ভারী ডাম্পার পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও গোটা এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জটেশ্বর 5 মাইল সড়কের ওপর অবস্থিত এই সেতুটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান লাইফলাইন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সেতুর অবস্থা ছিল অত্যন্ত বেহাল। রবিবার দুপুরে একটি ভারী ডাম্পার সেতুর ওপর উঠতেই জরাজীর্ণ কাঠামোটি ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এর ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সেতুর বিপজ্জনক অবস্থার কথা বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। কেবল আশ্বাসের ওপর ভর করেই চলছিল গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা। শেষ পর্যন্ত প্রশাসনিক অবহেলারই মাসুল দিতে হলো সাধারণ মানুষকে। তৃণমূল কাউন্সিলরের লাথিতে ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যু। বেআইনি নির্মাণকে কেন্দ্র করে গণ্ডগোল। সেখানে প্রতিবাদী এক বৃদ্ধকে মারধর করে খুনের অভিযোগ উঠল এলাকারই কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরে 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। রবিবার অশীতিপর তুলসী অধিকারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে জনপ্রতিনিধি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। ধৃত রবীন্দ্রনাথকে 6 বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল। প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ
তারই প্রতিবাদ করেছিলেন বছর 81 এক বৃদ্ধ। পুরসভায় অভিযোগ জানানোর জন্য কাউন্সিলরের রোষানলে পড়তে হলো তাঁকে। বৃদ্ধের পরিবারের দাবি, কাউন্সিলর রবীন ভট্টাচার্য লাথি মেরেছিলেন 81 বছরের বৃদ্ধকে, সেই কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এই ঘটনার সামনে আসতেই উত্তর ব্যারাকপুরে শোরগোল পড়ে গিয়েছে। রোগীর শয্যা দখল করে নিশ্চিন্তে ঘুমোচ্ছে পথ কুকুরেরা। পূর্ব বর্ধমানের একটি স্বাস্থ্য কেন্দ্রে কুকুর শুয়ে থাকার ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কয়েকদিন আগে হুগলির একটি সরকারি হাসপাতালে ওই একই ছবি দেখা গিয়েছে। পূর্ব বর্ধমানের আয়ুষগ্রামের বননবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীর শয্যায় কুকুর শুয়ে থাকার ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় স্বাস্থ্য পরিষেবার গাফিলতি নিয়ে প্রশ্ন শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আরএসএস বিজেপি যেভাবে দেশের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে উঠে পড়ে লেগেছে তা দেশের গণতান্ত্রিক সংবিধানের পক্ষে চরম বিপদের লক্ষণ বলে উদ্বেগ প্রকাশ করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শনিবার মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত এক আলোচনা চক্রে সেলিম বলেন, বিচার বিভাগকে প্রভাবিত করে ন্যায় বিচারকে প্রহসনে পরিণত করতে পারলে আরএসএস বিজেপি দেশবাসীর কোনো অধিকারই স্বীকার করবে না। তাই জাতি ধর্ম নির্বিশেষে মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সোচ্চার আন্দোলনেই এই প্রতিরোধ করতে হবে। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে না পারলে ভয়ঙ্কর বিপদ। শেষে খেলার খবর। টি-20 বিশ্বকাপের তৃতীয় দিন বিতর্ক চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে। রবিবার চেন্নাইয়ের মাঠে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচ ছিল। বাঁশি নিয়ে যাওয়ায় বেশ কিছু দর্শককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। দর্শকদের ক্ষোভের মুখে সাফাই দিয়েছে পুলিশ। কলকাতায় নন্দনে সফলভাবে সমাপ্ত হলো চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব অফ ইন্ডিয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তের অসাধারণ ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র উদযাপনের পাশাপাশি সাহস, সংঘাত, সংস্কৃতি ও মানবিক দৃঢ়তা তুলে ধরার ক্ষেত্রে চলচ্চিত্রের শক্তিকে নতুন করে প্রতিষ্ঠা করেছে এই উৎসব। নজর কাড়ল ইরানি ছবি মাডি ফুট, পেল চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের সেরা কল্পকাহিনীর পুরস্কার। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।